হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যানার গ্রাফ। তো এর আগের লেকচার ভিডিওগুলোতে আমরা গ্রাফ থিওরির যে বেসিক কনসেপ্ট অর্থাৎ ফান্ডামেন্টাল কনসেপ্ট সেগুলো দেখে আসছি এবং গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখে আসছি। তো দেখেন, প্ল্যানার গ্রাফ এই কনসেপ্টটা কিন্তু আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশনে অলরেডি দেখে আসছি, তাই না? তো যেহেতু প্ল্যানার গ্রাফ নিয়ে একটা ফুল চ্যাপ্টারই আছে, অর্থাৎ এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো যদিও আমরা প্ল্যানার গ্রাফ কি সেটা জানি, তারপর আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তো আমার আগের দুটো লেকচার ভিডিও যারা দেখেননি তাহলে জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আগের দুটো ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের এই কনসেপ্টটা বুঝতে ইজি হবে। আচ্ছা, প্রথমে দেখে নিই প্ল্যানার গ্রাফ কী। এ প্ল্যানার গ্রাফ ইজ এ গ্রাফ দ্যাট ক্যান বি ড্রন অন এ প্ল্যান সাচ দ্যাট নো টু এজেস ক্রস ইচ আদার। অর্থাৎ প্ল্যানার গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে একটা গ্রাফ ড্র করা হবে, সেখানে মাল্টিপল ভার্টেক্স থাকতে পারে বা মাল্টিপল এজ থাকতে পারে, কিন্তু সেখানে কোনো এজ একটার সঙ্গে আরেকটা ক্রস করতে পারবে না। দেখেন আরেকটা কথা বলা হয়েছে যে ইফ এ গ্রাফ ক্যান নট বি ড্রন ইন দিস ওয়ে, দিস ইজ কল্ড এ নন প্ল্যানার গ্রাফ। যদি এই প্রসিডিউর ফলো করে, অর্থাৎ একটা এজ আর একটা এজকে ক্রস করবে না, এই প্রসিডিউর ফলো করে কোনো গ্রাফ ড্র করা না যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে নন প্ল্যানার গ্রাফ। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। এই গ্রাফটা চিন্তা করেন, কোনো এজ কিন্তু কোনো এজকে মানে ওভারল্যাপ করেনি, তাই না? ধরেন এখান থেকে যদি একটা এরকম লাইন যেত, তাহলে কি এই এজটা ওভারল্যাপ হতো, তাই না? এই এজটা ক্রস করা হতো। অথবা এখান থেকে যদি এখানে একটা লাইন আসতো, তাহলে এই এজটা ক্রস হতো, তাই না? এই জিনিসটা দেখেন, এখানে কিন্তু কোনো এজ একটা এজ আর একটা এজকে ক্রস করেনি, এই জন্য এটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। কিন্তু দেখেন এখানে এই এজটাকে, এই যে এই লাইনটা মানে এই এজটা এবং এই এজটা কিন্তু ক্রস করেছে, তাই না? তো যেহেতু ক্রস করেছে এই লাইনটা এবং এই লাইনটা, এই জন্য এটা হচ্ছে নন প্ল্যানার গ্রাফ। কারণ কোনো লাইনকে, শর্তটাই হচ্ছে কোনো লাইন ক্রস করতে পারবে না। যদি ক্রস করে তাহলে নন প্ল্যানার, আর যদি ক্রস না করে তাহলে সেটা হচ্ছে প্ল্যানার। ক্লিয়ার? তো দেখেন এখানে এই কথাটা বলেছে যে প্ল্যানার গ্রাফের ক্ষেত্রে যদি চিন্তা করি ভার্স হিসেবে, যে প্ল্যানার ভার্সেস নন প্ল্যানার গ্রাফ, প্ল্যানার গ্রাফ কী হবে? ক্যান বি ড্রন উইদাউট এজ ক্রসিং। এটার এক্সাম্পল হতে পারে K4 বা সাইকেল। আর নন প্ল্যানার হতে পারে কি অ্যাটলিস্ট ওয়ান পেয়ার অফ এজ মাস্ট ক্রস, অর্থাৎ অ্যাটলিস্ট একটা পেয়ার ক্রস করলেও সেটা হচ্ছে নন প্ল্যানার হয়ে যাবে। যেটার এক্সাম্পল হতে পারে K5, K33 গ্রাফ, এগুলো। তাহলে এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। তো চলেন আস্তে আস্তে সামনের দিকে আগানো যাক। তো প্ল্যানার গ্রাফ কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ টপিকস দেখব, সেটা হচ্ছে রিজিয়ন। তো গ্রাফের ক্ষেত্রে রিজন জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ইন এ প্ল্যানার গ্রাফ দ্য প্ল্যান ইজ ডিভাইডেড ইন্টু এরিয়াস কল্ড রিজিয়ন। অর্থাৎ প্ল্যানার গ্রাফে প্ল্যানগুলো বিভিন্ন ধরনের এরিয়াতে ডিভাইড হয়ে যায়। এই যে এরিয়াগুলোতে ডিভাইড হয়ে যায়, এগুলোকে বলা হয় একটা রিজিয়ন। রিজনকে ডিনোট করা হয় ছোটো হাতের আর দিয়ে, ঠিক আছে? তো রিজনের জন্য অয়েলের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আর ইজিক্যাল টু ই মাইনাস ভি প্লাস 2। এখানে আর বলতে আর হচ্ছে রিজিয়ন, ই হচ্ছে এজ, আর ভি হচ্ছে ভার্টিস, ঠিক আছে? তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ এখানে একটা গ্রাফ ড্র করা আছে ABCD, এবং তার মধ্যে এজের কানেকশনগুলো দেওয়া আছে। এখান থেকে আপনাকে বলা হয়েছে যে কয়টা রিজিয়ন আছে ক্যালকুলেশন করতে বা ক্যালকুলেট করতে। সেক্ষেত্রে দেখেন প্রথমে আমরা কি করব, আমাদের ফর্মুলা জানি যে আর ইজিক্যাল টু ই মাইনাস ভি প্লাস 2। তো এই যে গ্রাফ থেকে যদি আমরা ভার্টেক্সগুলোর সংখ্যা এবং এজগুলোর সংখ্যা জানতে পারি, তাহলে খুব সেখান থেকে ইজিলি এই মানগুলো বসিয়ে রিজনের সংখ্যা বের করতে পারবো, তাই না? সেম কাজটা এখন করবো। দেখি কয়টা এজ আছে। এজ আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এজ আছে 6টা। আর ভার্টেক্স আছে কয়টা? ভার্টেক্স আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাহলে ভার্টেক্স হচ্ছে 4টা, এজ 6টা। তাহলে আমরা এখন কী করবো? জাস্ট ফর্মুলাতে মান বসাবো। তাহলে রিজনের ফর্মুলা কী হচ্ছে? আর ইজিক্যাল টু ই মাইনাস ভি প্লাস 2। এই যে এই ফর্মুলাটা বসিয়ে দিলাম। তাহলে ই এর মান কত? এর মান হচ্ছে 6, আর ভি এর মান হচ্ছে 4। তাহলে 6 - 4 + 2 করলে আমরা পাচ্ছি রিজনের সংখ্যা পাচ্ছি হচ্ছে 4। তো দেখেন এখানে যদি আমরা গ্রাফটা মানে ভালো করে খেয়াল করি যে কয়টা প্ল্যান ডিভাইড হয়েছে। দেখেন এখান থেকে একটা এজ আসার কারণে ACD মিলে একটা প্ল্যান হয়েছে, এটা হচ্ছে R1। আবার ABD মিলে আর একটা প্ল্যান হয়েছে, এটা হচ্ছে R2। AB আর C মিলে আর একটা প্ল্যান হয়েছে, এটা হচ্ছে R3। আর এই পুরোটা মিলে আর একটা রিজিয়ন হয়েছে, সেটা হচ্ছে R4। দেখেন টোটাল 4টা রিজিয়নে কিন্তু আসছে, এবং আমাদের রিজিয়নের সংখ্যা অয়েলের ফর্মুলা ইউজ করে কিন্তু 4 আসছে।
এরকমভাবে আপনাদের যদি কোশ্চেন রিজিয়নের সংখ্যা জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি এই অয়লারের ফর্মুলা ইউজ করে সেখান থেকে রিজিয়ন ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব অয়লারের ফর্মুলাটা কিন্তু আবার দুইটা জিনিসের ক্ষেত্রে আবার আসবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে কানেক্টেড প্ল্যানার সিম্পল গ্রাফের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এবং কানেক্টেড বাইপার্টাইট প্ল্যানার গ্রাফের ক্ষেত্রে কিন্তু আর একটা অয়লারের ফর্মুলা আছে। তো যখন আমাদের রিজিয়নের সংখ্যা 3-এর বেশি বা সমান হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে, এবং সেটা যদি সিম্পল গ্রাফ হয়ে থাকে, কানেক্টেড সিম্পল গ্রাফ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের অয়লারের এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনাদের এই যে ফর্মুলাটা, এটার প্রুফ আসতেও পারে নাও আসতে পারে। আমি প্রুফটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ডিগ্রি অফ রিজিয়ন যদি 3-এর থেকে বড় বা সমান হয় সেক্ষেত্রে কী হবে, আমাদের ফর্মুলা হচ্ছে 2e = সামেশন অফ ডিগ্রি অফ রিজিয়ন গ্রেটার দেন আর ইকুয়াল 3r। আর হচ্ছে রিজিয়নের মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 3r লেস দেন আর ইকুয়াল 2e। তাহলে এখানে 3r এর জায়গায় কী লিখতে পারি, r এর যে অয়লারের ফর্মুলাটা e - v + 2 লিখে দিলাম r এর পরিবর্তে, লেস দেন আর ইকুয়াল 2e। তো দেখেন এখানে কী হচ্ছে 3e। তাহলে 3e আর 2e মাইনাস হলে কী হচ্ছে, শুধু e থাকছে, লেস দেন আর ইকুয়াল 3v, এই যে 3v - 6, যেহেতু ওই সাইডে চলে গেছে সেক্ষেত্রে। তা আমরা যদি এটাকে এই পাশে আনি তাহলে কী হচ্ছে 3v - e গ্রেটার দেন ইকুয়াল 6। এটা হচ্ছে আমাদের দেখেন এই যে 3v - e গ্রেটার দেন ইকুয়াল 6, এখানেও দেখেন 3v - e গ্রেটার দেন ইকুয়াল 6। এটা হচ্ছে আমাদের এই যে সূত্রটা, এটার প্রুফ। এটা আসতে পারে না আসতে পারে, দেখে যাওয়াটা ভালো। তো দেখেন এখান থেকে এখন আমরা দেখব দুইটা কমন টাইপের কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি, প্রুফ দ্যাট কমপ্লিট গ্রাফ K4 ইজ প্ল্যানার। K4 যে গ্রাফটা যে প্ল্যানার, এটাকে প্রুফ করতে বলা হয়েছে। তা আপনারা চাইলে কী করতে পারেন, যেরকমভাবে গ্রাফ ড্র করে সেটাকে প্ল্যানার, সেটাকে প্রুফ করতে পারেন এই ফর্মুলা ইউজ করে, অথবা আপনারা এরকমভাবে ওই গ্রাফে কয়টা এজ এবং কয়টা ভার্টেক্স সেটা ক্যালকুলেশন করেও এই ফর্মুলাতে বসিয়ে সেটাকে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। তো দেখেন এখানে রিজনের সংখ্যা কত, 1টা 2টা 3টা 4টা। আমি কি বলছিলাম যে আমাদের রিজনের সংখ্যা যদি 3-এর থেকে বেশি হয়, দেখেন একটু যেটা বললাম যে 3-এর থেকে বেশি বা সমান হয়, তাহলে কিন্তু আমাদের এই যে এই ফর্মুলাটা এটা ইউজ হবে, তাই না? এটাই দেখেন এখানে করা হয়েছে, এটা সিম্পল গ্রাফ, তাই না? দেখেন এখানে কি হচ্ছে, আমাদের K4 দেওয়া আছে। তো K4 এর জন্য আমাদের 4টা ভার্টেক্স এবং 6টা এজ। এটা আমরা কীভাবে জানলাম, এখান থেকে দেখেন এই যে উপরে যদি খেয়াল করেন, ভার্টেক্স = আমরা n ধরলাম, nটা ধরলাম আমাদের হিসাবে সুবিধার জন্য, ঠিক আছে? n = 4। কীভাবে 4, এই যে K4 তো দেয়াই আছে, এই জন্য 4 আসলো। আর এজ কীভাবে ক্যালকুলেশন করবো, এজ = n × n - 1 / 2। এখন এই nটাই হচ্ছে আমাদের ভার্টেক্সের সংখ্যা, এই জন্য আমি এখানে v = n লিখছি। ক্লিয়ার? তাহলে ভার্টেক্সের সংখ্যা কত ছিল, 4। তাহলে 4 × 4 - 1 / 2, দেখেন এটা লিখেছি 4 × 4 - 1 / 2 লিখলাম, যেটা ক্যালকুলেশন করলে আসছে 6। তাহলে ভার্টেক্স হচ্ছে 4টা, এজ হচ্ছে 6টা। আমরা এরকমভাবে ফর্মুলা দিয়েও কিন্তু ভার্টেক্স এবং এজ ক্যালকুলেশন করতে পারি, অথবা এরকমভাবে গ্রাফ ড্র করতে পারি, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা করবেন। দুইটা ওয়ে দেখিয়ে দিলাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই যে সিম্পল যে কমপ্লিট গ্রাফটা, এটার জন্য আমাদের ফর্মুলা বসিয়ে সেখানে মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে 3v - e গ্রেটার দেন ইকুয়াল 6, তাই না? তাহলে 3 সূত্রে 3 × v এর মান কত, v এর মান হচ্ছে 4, 4টা ভার্টেক্স, মাইনাস e এর মান কত, e এর মান হচ্ছে 6। তাহলে 4 - 6 গ্রেটার দেন ইকুয়াল, সূত্রে 6 তো আছেই। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হচ্ছে, 3 × 4 = 12 - 6 গ্রেটার দেন ইকুয়াল 6 করলে আসছে 12 - 6 করলে আসছে 6। দেখেন গ্রেটার দেন ইকুয়াল 6, এটা কিন্তু ইকুয়াল আসছে, এদিকেও 6 এদিকেও 6, তাই না? তো যেহেতু ইকুয়াল আসছে সেই জন্য হচ্ছে এটা প্ল্যানার গ্রাফ। যদি ইকুয়াল না আসতো বা ছোটো হতো সেক্ষেত্রে আমরা এটাকে বলতাম এটা প্ল্যানার গ্রাফ না, এটা নন প্ল্যানার গ্রাফ। যেহেতু ইকুয়াল আসছে সেজন্য এটা হচ্ছে আমাদের প্ল্যানার গ্রাফ। তো দেখেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাই জিনিসটা বুঝতে আমাদের ইজি হবে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, প্রুফ দ্যাট কমপ্লিট গ্রাফ K5 ইজ নট প্ল্যানার। K5 গ্রাফটা যে প্ল্যানার না, এটাকে আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। যেহেতু K5
অর্থাৎ রিজনের সংখ্যা 3-এর থেকে বেশি হবে। এই জন্য আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করছি। যেহেতু কমপ্লিট গ্রাফ বলা হয়েছে, কমপ্লিট সিম্পল গ্রাফ, যদি বাইপার্টাইট বলতো তাহলে আমরা অন্য আরেকটা ফর্মুলা যেটা সামনে দেখব সেটা ইউজ করব। ঠিক আছে, আপনারা যেটা মাথায় রাখবেন যে কমপ্লিট গ্রাফ বা সিম্পল গ্রাফ বললে এই ফর্মুলাটা ইউজ হবে। তো দেখেন, যেহেতু এখানে K5, তাহলে ভার্টেক্সের সংখ্যা কী হবে? ভার্টেক্স n = 5 হবে। n হচ্ছে আমাদের এস ক্যালকুলেশনের সুবিধার জন্য লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে এস কত হবে? n × n-1 / 2। তাহলে n এর মান কত? 5 × 5 - 1 / 2 করলে আসছে, এই যে 5 × 5 - 1 / 2 করলে 10। এই যে তাহলে ভার্টেক্স হচ্ছে 5টা, এস হচ্ছে 10টা। তাহলে আমরা সূত্রটা জানি, 3v - c > 6 লিখে নিলাম সূত্রটা। তাহলে 3 সূত্রে 3, আর ভি এর মান কত পেলাম? ভি এর মান হচ্ছে 5, কারণ এই যে K5, ভি এর মান তো ওখান থেকেই পেয়ে যাচ্ছি। 3 × 5 মাইনাস ই এর মান কত পেলাম? ই এর মান হচ্ছে 10, তাহলে -10 > 6 তো থাকছে এরকমভাবে এটা। তো দেখেন 3 × 5 = 15 -10, তাহলে এখানে কত আসছে? 5। এটা কিন্তু 6-এর থেকে বড় বা সমান না, ছোট, তাই না? যেহেতু ছোট, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে K5টা প্ল্যানার গ্রাফ না, নট এ প্ল্যানার গ্রাফ। যদি সমান বা বড় হতো তাহলে আমরা বলতে পারতাম প্ল্যানার। অর্থাৎ আমরা কি বুঝলাম? যদি আমাদের এই যে এখানকার যে মানটা এটা এই 6-এর থেকে বড় বা সমান আসে তাহলে সেটা প্ল্যানার, আর যদি ছোট আসে তাহলে সেটা হচ্ছে নন প্ল্যানার। যেহেতু ছোটো আসছে এটা নন প্ল্যানার। দেখেন আগেরটা কী আসলো? ইকুয়াল আসছিলো, সেজন্য এটা হচ্ছে প্ল্যানার। ইকুয়াল বা বড় আসলে সেটা প্ল্যানার হবে, আর ছোট আসলে সেটা নন প্ল্যানার হবে। ক্লিয়ার? তো দেখেন একটু যে কথাটা বলছিলাম যে অয়লারের ফর্মুলাটা আছে দুইটা ওয়েতে, একটা হচ্ছে রিজনের সংখ্যা 3-এর থেকে বড় বা সমান হলে, আরেকটা হচ্ছে মানে ওটা হচ্ছে সিম্পল গ্রাফের ক্ষেত্রে। যদি বলে বাইপার্টাইট কমপ্লিট গ্রাফ, সেক্ষেত্রে কী হবে? সেটার রিজনের সংখ্যা তখন যদি 4-এর থেকে বড় বা সমান হয়, সেক্ষেত্রে একটা অয়লারের ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2v - e > 4। দেখেন আগেরটা কী ছিল? যে আমি আগেরটা আরেকবার দেখি। এই যে যখন আমাদের কানেক্টেড সিম্পল গ্রাফ ছিল তখন ছিল হচ্ছে আমাদের 3v - e > 6। কিন্তু যখন আমাদের বাইপার্টাইট কমপ্লিট গ্রাফ বলবে, সেক্ষেত্রে আমাদের রিজনের সংখ্যা কী হবে? 4-এর বেশি হতে হবে বা সমান হতে হবে। তাহলে এটা ফর্মুলাটা হবে 2v - e > 4। তো এই সূত্রটারও আগেরটার মতন প্রুফ এখানে দেওয়া আছে। 2e = summation of degree of region > 4r, আর হচ্ছে রিজন। তাহলে 4r <= 2e। এখানে 4r এর পরিবর্তে কী লিখতে পারি? আর এর যে ফর্মুলা e - v + 2 লিখতে পারি, লিখে নিলাম। আর এটা তো এরকমই থেকে গেল। এবার কি হচ্ছে? 4e - 4v প্লাস 8 4 × 8, তাই না? 8 হয়ে গেল, আর এটা এরকম থেকে গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে? 2e, 4e থেকে 2e, এরপর হচ্ছে 4v - 8টা এই পাশে চলে আসলো। এবার এখান থেকে আমরা মিল টার্ন করলে কী আসছে? 2v - e > 4। এটা হচ্ছে প্রুফ। তো দুইটার ক্ষেত্রে দুটা ফর্মুলার আমি প্রুফ দেখিয়ে দিলাম, তা আপনারা এই প্রুফগুলো একটু দেখে নেবেন। তা আসেন আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই যে বাইপার্টাইট গ্রাফের ক্ষেত্রে অয়লারের ফর্মুলাটা কীভাবে ইউজ করতে হয় সেটা খুব ইজিলি বুঝে যাব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রুফ দ্যাট বাইপার্টাইট কমপ্লিট গ্রাফ K33 ইজ নট প্ল্যানার। K33 গ্রাফে যে প্ল্যানার না, এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। এখন দেখেন K33 গ্রাফের যদি একটা এক্সাম্পল আমরা চিন্তা করি, আমরা একদম প্রথম ভিডিওতে কিন্তু ইউটিলিটি প্রবলেম দেখেছিলাম, তাই না? যে একটা মানে 3টা বাড়িতে আমাদেরকে গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানি, এই 3টাই হচ্ছে প্রোভাইড করতে হবে, বাট কোনো লাইনকে ক্রস করতে পারবে না। সেক্ষেত্রে কী হচ্ছিলো? আমাদের কোনো একটা বাড়িতে আমরা কোনো একটা সংযোগ দিতে পারছিলাম না, মানে সবগুলো হলো যে কোনো একটা সংযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো, কারণ লাইন ওভারল্যাপ হয়ে যাচ্ছিলো। এই কারণে এটা ছিল ইউটিলিটি প্রবলেম, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে 3 প্রবলেম, অর্থাৎ 3টা বাড়ি, 3টা লাইন, গ্যাস, পানি আর বিদ্যুৎ। তো এটা যে চিন্তা করেন, এখানে আমি একটা বাইপার্টাইট গ্রাফ ড্র করে রেখেছি বোঝার সুবিধার জন্য। যেহেতু বাইপার্টাইট গ্রাফ লেখা আছে, তাহলে আমাদের ফর্মুলা কোনটা ইউজ হবে? 2v - e > 4। আমি আরেকবার মেনশন করছি, বাইপার্টাইট গ্রাফ হলে 2v - e > 4 হবে, আর যদি সিম্পল কানেক্টেড গ্রাফ হয় তাহলে সেক্ষেত্রে হবে 3v - e > 6। এটা কিন্তু মনে রাখবেন, কখনোই এটাকে গুলিয়ে ফেলা যাবে, তাহলে কিন্তু পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। তো সাপোজ আপনার এরকম বাইপার্টাইট গ্রাফ ড্র করার দরকার নেই, আপনি যেহেতু কে এর মান এখানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব ইজিলি ভি আর ই এর মানটা ক্যালকুলেশন করে ফেলতে পারবেন, তাই না? তো দেখেন যেহেতু 3 তাহলে এখানে কী হচ্ছে? ভি এর মান ভার্টেক্সের জন্য কী হবে? যোগ হবে।
অর্থাৎ এদিকেও 3টা এদিকেও 3টা, তাই না? তাহলে m+n, অর্থাৎ এদিকেরগুলো m, এগুলো হচ্ছে n। তাহলে 3+3 করলে কত আসছে? 3 করলে আসছে 6। আর এজ কী হবে? দেখেন প্রতিটা লাইন থেকে 3টা করে এজ আসছে, তাই না? এই যে 1 2 3টা, 1 2 3টা, 1 2 3টা, এরকমভাবে। তাহলে 3 তাহলে 3 × 3, 3টা করে এজ মানে ভার্টেক্স থেকে 3টা করে এজ বেরোচ্ছে, যেন 3 × 3 হচ্ছে। তাহলে আগেরটা কী হলো? প্লাস হলো, পরেরটা হচ্ছে মানে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে 3 × 3 করলে আসছে এখানে 9। তাহলে এখানে আমরা ফর্মুলা তো জানি, 2v - c > 4। তাহলে 2 সূত্রের 2 ইন্টু v এর মান কত? v এর মান হচ্ছে 6, সূত্রের মাইনাস e এর মান হচ্ছে এখানে 9 > 4। তাহলে দেখেন 6 দুগুণে 12 - 9 করলে এখানে আসছে 3, যেটা হচ্ছে আমাদের 4-এর থেকে ছোট, তাই না? তো যেহেতু 4-এর থেকে ছোট, সেজন্য এটা হচ্ছে নট প্ল্যানার বা নন প্ল্যানার। যদি আমাদের 4-এর সমান বা বড় হতো তাহলে আমরা এটা বলতাম প্ল্যানার। যদি এখানে ফলস আসছে কন্ডিশনটা, এই জন্য এটা হচ্ছে K3 এটা হচ্ছে প্ল্যানার গ্রাফ না। তাহলে আমাদের এটা কি প্রুভ হয়ে গেল, তাই না? তো এখন আমরা একটা থিওরাম দেখব। সে থিওরামটা কার থিওরাম? থিওরামটা হচ্ছে কুর্তোয়াস্কির থিওরাম। এখানে কি বলা হয়েছে? লেট জি বি এ গ্রাফ, অর্থাৎ জি হচ্ছে একটা গ্রাফ, দেন জি ইজ নন প্ল্যানার if and only if G contains a subgraph that is a subdivision of either K33 or K5. তো এই সাবডিভিশন কথাটা পরে, মানে সাবডিভিশন কথাটা আগে আসি। আর সাবগ্রাফ তো আমরা জানি যে একটা গ্রাফের অংশ, তাই না? সেটা আমরা যখন এক্সাম্পল দেখব আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো দেখেন সাবডিভিশন বলতে কী বোঝায়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ABCDEF, আমাদের টোটাল ভার্টেক্স আছে 6টা। কিন্তু দেখেন সাবডিভিশন বলতে এটাই বোঝায় যে কোনো একটা ভার্টেক্স থেকে কোনো একটা এজ যদি অন্য আর একটা ভার্টেক্সের মাধ্যম দিয়ে কোনো একটা ভার্টেক্সে যায়, সেটাই হচ্ছে সাবডিভিশন। দেখেন একটা ভার্টেক্স, সিও একটা ভার্টেক্স, এখান থেকে একটা এজ কিন্তু যাচ্ছে, কিন্তু এজটা কিন্তু ডিরেক্টলি থেকে সিতে যাচ্ছে না। আর একটা ভার্টেক্স মাঝখানে আছে, সেটা হচ্ছে এফ, তাই না? থেকে এফকে মাধ্যম হিসেবে ধরে এফ থেকে আবার সিতে যাচ্ছে এসটা, তাই না? এই যে থেকে সিতে ডিরেক্ট যে কমিউনিকেশন হচ্ছে না, যেমন দেখেন বি থেকে এতে কিন্তু ডিরেক্টলি যাচ্ছে, বাট থেকে সিতে কিন্তু ডিরেক্টলি যাচ্ছে না, মাঝখানে একটা মাধ্যম আছে বা একটা ভার্টেক্স আছে, তাই না? এটাই হচ্ছে সাবডিভিশন। ক্লিয়ার? আবার দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, থেকে সি যেরকম ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, থেকে বিতে কিন্তু এরকমভাবে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, কারণ মাঝখানে আর একটা ভার্টেক্স আছে, সেটা হচ্ছে থেকে মাধ্যম হয়ে বিতে যাওয়া লাগছে, তাই না? এটাই হচ্ছে মেনলি সাবডিভিশন। আর সাবগ্রাফ বলতে কোনো একটা গ্রাফের অংশ। কোনো একটা গ্রাফের মধ্যে যদি আমরা K33 বা K5 টাইপের গ্রাফ খুঁজে পাই, তাহলে সেটাই হচ্ছে আমাদের এই থিওরামটাকে প্রুফ করবে। তা আসেন এখন আমরা কুর্তোয়াস্কির যে থিওরামটা, সেটার পর একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যেখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে বা সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। তো দেখেন এটা আমাদের কোশ্চেন। এখন এই কোশ্চেন থেকে বলা হয়েছে যে এটাকে কুর্তোয়াস্কির থিওরামটাকে মানে প্রুফ করে কিনা, বা সেখানে এই থিওরামটা অ্যাপ্লাইবল কিনা, সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। তো দেখেন আমরা খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমরা সলিউশনটা দেখি একবার। যেখানে থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে বি এর মাধ্যম হিসেবে থেকে সিতে যাওয়া লাগছে, তাই না? থেকে সিতে ডিরেক্টলি যাওয়ার কোনো ওয়ে নাই। যেমন থেকে এইচে ডিরেক্টলি যাওয়া যায়, থেকে সি থেকে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, মাঝখানে একটা ভার্টেক্স আছে, তাই না? অর্থাৎ সাবডিভিশন আছে। আবার দেখেন থেকে জিতে ডিরেক্টলি যাওয়া যায়, থেকে জেতে ডিরেক্টলি যাওয়া যায়, এবং থেকে আইতে যেতে গেলে আবার আর একটা সাবডিভিশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থেকে এর মাধ্যম হয়ে আইতে যাওয়া লাগে। অর্থাৎ এখান থেকে আমরা থেকে আইতে যাওয়ার ক্ষেত্রে কে মাধ্যম হিসেবে ধরা হয়েছে গেল। এরপরে দেখেন যদি আমরা সি এর ক্ষেত্রে চিন্তা করি, সি এর ক্ষেত্রে যদি আইতে যেতে চাই, তাহলে এফকে মাধ্যম হয়ে আইতে যাওয়া লাগছে, সি থেকে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, সি থেকে ডিরেক্টলি জিতে যাওয়া যাচ্ছে, সি থেকে ডিরেক্টলি জিতে যাওয়া যাচ্ছে। আবার যদি জির কথা চিন্তা করি, তাহলে জি এর ক্ষেত্রে কী হচ্ছে, জি থেকে এতে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, জি থেকে সিতে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, জি থেকে জেতে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, জি থেকে আইতেও ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, তাই না? এখানে কোনো সাবডিভিশন হয়নি। আবার দেখেন যদি জে এর ক্ষেত্রে চিন্তা করি, জে এর ক্ষেত্রে জিতে, সিতে এবং এতে, এই তিনটাতেই ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, কোনো সাবডিভিশন নাই। এমন না যে সাবডিভিশন থাকতেই হবে, আমাদেরকে দেখতে হবে যে এখানে K33 বা K5 এই টাইপের কোনো গ্রাফ আমরা খুঁজে বের করতে পারি কি না, অর্থাৎ সবগুলোর সাথে কানেক্টেড থাকবে, তাই না?
সেটাই হচ্ছে বোঝানো হয়েছে। আবার যদি আই ক্ষেত্রে চিন্তা করি, আই ক্ষেত্রে দেখেন আই থেকে ই এর মাধ্যম হয়ে এতে যাওয়া লাগছে, আই থেকে এফ এর মাধ্যম হয়ে সিতে যাওয়া লাগছে, আই থেকে জিতে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, তাই না? তো দেখেন আমরা কিন্তু এখানে কয়টা পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের কি থিওরামটা কি ছিল, যে K33 আর K5 যে কোনো একটাকে যদি আমরা এর মধ্যে খুঁজে পাই এবং সেখানে যদি সাবডিভিশন হয়ে থাকে বা একটা গ্রাফের অংশ হয়ে থাকে সবগুলোকে মিলালে, যদি আমরা এই যে লাইনগুলোকে আমি বোল্ড করিনি বা রেড কালার করিনি সেই লাইনগুলো যদি বাদ দেন, তাহলে কী হচ্ছে, এই লাল অংশটুকু একটা গ্রাফের সাবগ্রাফ, তাই না? মানে এই গ্রাফটা সাবগ্রাফ না? অর্থাৎ যেহেতু আমরা K55 খুঁজে পেয়েছি এবং এর মধ্যে সাবডিভিশন আছে এবং এই গ্রাফটা একটা সাবগ্রাফ হিসেবে, মানে গ্রাফের মূল গ্রাফের একটা সাবগ্রাফ হিসেবে এটাকে দেখা যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো যেটা কুর্তাওয়াজকি যে থিওরামটা সেটাকে মানে অ্যাপ্রুভ করছে আর কি, বা প্রুফ করছে। এখানে K5-এর জায়গায় K33 হতে পারে, আপনাদের সেটা এক্সাম্পলের উপরে ডিপেন্ড করবে। জিনিসটা একটু টাফ বাট একটু ট্রিকি, বাট একটু ঠান্ডা মাথায় ভাবেন, জিনিসটা কিন্তু খুবই ইজি। জাস্ট খেয়াল করবেন যে কোন নোট থেকে কোন নোটে যাওয়া আছে, কোন এজ ইউজ করে, বা সেই এজের মধ্যে কোনো সাব ডিভিশন বা আর একটা এজ যেরকমটা এখানে আছে, যে এখান থেকে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, মাঝখানে একটা ভার্টেক্স আছে, তাই না? এই জিনিসটা যদি আপনারা খুব ভালো করে খেয়াল করতে পারেন ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু খুব ইজিলি জিনিসটাকে সলভ করতে পারবেন। তো এখান থেকে আরেকটা কমন টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে দ্য পিটারসন গ্রাফ ইজ নন প্ল্যানার। এটা আমাদেরকে প্রুফ করতে বলতে পারে যে পিটারসন গ্রাফটা হচ্ছে নন প্ল্যানার, এটাকে প্রুফ করো। তো পিটারসন গ্রাফটা হচ্ছে কাইন্ড অফ এরকম। তো এখানে যদি আমরা চিন্তা করি যে এই যে লাল কালার করা যেই নোটগুলো, সেগুলোই হচ্ছে আমাদের K33, কারণ দেখেন এখানে 1টা 2টা 3টা ভার্টেক্স, 1টা 2টা 3টা ভার্টেক্স, আর 3, তাই না? আর এই নোটগুলোকে আমি কীভাবে বুঝলাম যে এই নোটগুলো আমাদের সাবডিভিশন হচ্ছে? দেখেন যদি আমরা চিন্তা করি 4-এর ক্ষেত্রে, 4 যে ভার্টেক্সটা, সেখান থেকে আমি যদি 3-তে যেতে চাই, সেক্ষেত্রে 10, এই যে এই ভার্টেক্সটাকে মাধ্যম হিসেবে ধরে 3-তে যাওয়া লাগছে, অর্থাৎ সাবডিভিশন হলো। এবার দেখেন 4 থেকে আমি 8-এ ইজিলি যেতে পারছি, 4 থেকে আমি 1-এ ইজিলি যেতে পারছি, এখানে কোনো সাবডিভিশন নাই। অর্থাৎ যখন যেই ভার্টেক্সটার মধ্যে আমরা কাজ করব, সেই ভার্টেক্স থেকে কোন কোন জায়গায় যাওয়া হচ্ছে সবগুলোকে আমাদেরকে মাথায় নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 8, 1 আর 3-এ যেতে পারছি, 4-এর মধ্যে দিয়ে, এবং এখানে একটা সাবডিভিশন হয়েছে না? আবার এখানে দেখেন যদি 6-কে চিন্তা করি, 6 থেকে 1-এ যাওয়া যাচ্ছে, কোনো সাবডিভিশন নাই, 6 থেকে 9-এ যাওয়া যাচ্ছে, কোনো সাবডিভিশন নাই, বাট 6 থেকে যদি 2-তে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের মাঝখানে একটা সাবডিভিশন হচ্ছে 7, তাই না? 2 থেকে 7, তারপরে হচ্ছে 6 থেকে 7, তারপর হচ্ছে 2-তে যেতে পারছি আমরা, তো এখানে একটা সাবডিভিশন হয়ে গেল। আবার দেখেন 1 থেকে 5-এ আসতে পারছি আমরা, 1 থেকে 4-এ যেতে পারছি, 1 থেকে 6-এ যেতে পারছি, কারণ 5 থেকে দেখেন যদি 2-তে যেতে চাই, তাহলে সেখানে কী হচ্ছে, এই যে এই লাইনটা ক্রস করছে, এই লাইনটা কার, এই লাইনটা হচ্ছে 10, তাই না? এই ভার্টেক্সটার, তাহলে অর্থাৎ এখানে একটা ক্রস হচ্ছে, এই জন্য এখানে একটা আমরা ধরতে পারি নোট। আবার এখান থেকে যখন আমরা 3-তে যাচ্ছি, তখন দেখেন 7-এর যে লাইনটা, এটাকেও কিন্তু ক্রস করছে, এই জন্য বলতে পারি এটাকে আমরা যে এটা যে সাবডিভিশন হয়েছে, এবং K33 অর্থাৎ 3টা, এখানেও 3টা, এরকমভাবে, অথবা এরকমভাবে ধরতে পারেন 1 2 3 1 2 3, এরকমভাবে ধরতে পারেন। K33 গ্রাফ খুঁজে পাওয়া যাচ্ছে গ্রাফের মধ্যে, এবং সেখানে সাবডিভিশন হয়েছে, এবং এই যে লাল কালারের করা যে নোটগুলো, সেগুলোকে নিলে একটা মূল গ্রাফের কিন্তু সাবগ্রাফ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা কুর্তাওয়াজকি যে থিওরামটা সেটাকে কিন্তু প্রুফ করছে, তাই না? অর্থাৎ আমরা খুব ইজিলি এখান থেকে বলতে পারি যে পিটারসন গ্রাফটাও কিন্তু একটা নন প্ল্যানার গ্রাফ, কারণ এখানে এজ ওভারল্যাপ হচ্ছে এবং এখানে সাবডিভিশন বা সাবগ্রাফ পাওয়া যাচ্ছে, বা K33 গ্রাফটাকে রিপ্রেজেন্ট করছে। একটা মূল গ্রাফ থেকে K33 গ্রাফকে আমরা পাচ্ছি সাবগ্রাফ হিসেবে, এটাই হচ্ছে প্রুফ হচ্ছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডিস্টেন্স অফ গ্রাফ। তো আজকের ভিডিওতে আমি অনেকগুলো টপিকস দেখিয়েছি, চেষ্টা করেছি ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, এর কারণে ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে গেছে। তবে ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখেন আপনারা, তাহলে আমি এটাকেও বলতে পারি যে আপনারা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু পেয়ে যাবেন। তা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।